দণ্ডবিধি 1860। এখানে ধারা আছে 511টি। প্রথমত আমরা যে ধারাগুলো পড়ব একটু লিখে নেই। ধারা 2 থেকে 4, ধারা 23, সাউন্ড কম শুনতে পাই। 34 থেকে 38, ধারা 52, ধারা 53, 54, 55, 57, 63, 65, 67, 70, 72, 73, 74, ধারা 76, 77, 80, 82, 83, 84, 88, 92, 93, 96, 97, 99, 100, 103, 106। তাহলে আমরা 106 ধারা পর্যন্ত কোন কোন ধারাগুলো পড়ব এটা আমরা প্রথমত দেখে নিলাম। এতটুকু শেষ করতে আমাদের 2-3 দিন লাগবে। আগে আমরা এটা শেষ করি। ধারা 2 থেকে 4, ধারা 2 থেকে 4 মূল ধারার মধ্যে কি আছে এটা আমরা একবার রিডিং পড়ব। এবং এই এই 2 থেকে 4 আমরা শুধু আমাদের প্রত্যেকের কাছে যে গাইড বই আছে সে গাইড বই থেকে শুধু এমসিকিউ পড়ব। গাইড বই থেকে শুধু এমসিকিউ পড়ব। 2টা সেন্টেন্স লিখেন। প্রথম সেন্টেন্স, ভাইয়া। বাংলাদেশের নাগরিক। ধারা 2 থেকে 4, 2টা বাক্য লিখেন। বাংলাদেশের নাগরিক যেখানেই অপরাধ করুক, বাংলাদেশের নাগরিক যেখানেই অপরাধ করুক তার বিচার বাংলাদেশে করা যাবে। বাংলাদেশের নাগরিক যেখানেই অপরাধ করুক তার বিচার বাংলাদেশে করা যাবে। অর্থাৎ দেখেন, আমি বাংলাদেশের নাগরিক, আমি যদি বাংলাদেশে অপরাধ করি তাহলে আমার বিচার বাংলাদেশে করা যাবে। আমি বাংলাদেশি নাগরিক, আমি যদি আমেরিকাতে বসে অপরাধ করি আমার বিচার বাংলাদেশে করা যাবে। তার মানে বাংলাদেশের নাগরিক হলে সে বাংলাদেশ তথা যেখানেই অপরাধ করুক তার বিচার বাংলাদেশে করা যাবে। 2 নম্বর বাক্য,
বিদেশি নাগরিক বাংলাদেশে অপরাধ করলে তার বিচার বিদেশি নাগরিক বাংলাদেশে অপরাধ করলে তার বিচার বাংলাদেশে করা যাবে। বিদেশি নাগরিক বাংলাদেশে অপরাধ করলে তার বিচার বাংলাদেশে করা যাবে। এখান থেকে এমসিকিউ কিভাবে আসবে? এখান থেকে এমসিকিউ আসবে উদাহরণ আকারে। আপনাকে একটা গল্প সাজায় দিবে, পরে বলবে এই মিস্টার এক্স এর বিচার বাংলাদেশে করা যাবে কিনা, অথবা এই মিস্টার এক্স এর বিচার কোথায় করতে হবে। ক্লিয়ার? এটা আপনার যে কোনো গাইড বইতে পেয়ে যাবেন। ধারা 23 গুরুত্বপূর্ণ না, তারপর আমাদের পড়তে হবে। ধারা 23, রংফুল লস, রংফুল গেইন, মানে অন্যায়ভাবে ক্ষতি, আর আরেকটা হচ্ছে অন্যায়ভাবে লাভ। ভাইয়া একটু জোরে অন্যায় বলেন, শুনতে অন্যায় পাচ্ছি না। অন্যায়ভাবে ক্ষতি, আর হচ্ছে অন্যায়ভাবে লাভ। এখন ঠিক আছে, অন্যায়ভাবে লাভ। আরেকটু ভাইয়া, আরেকটু ভাইয়া জোরে। আমি তো জোরেই বলতেছি, বুঝতেছি না তো। আরেকটু জোরে ভাইয়া। আমরা তো শুনতে পাচ্ছি। আচ্ছা, অন্যায়ভাবে লাভ। আপনি একটু আপনার ওইটা হ্যাঁ, একটু এবার কি করে দেন, উপরে আপনার ফ্যান চলতেছে এবার তো এবার এই হচ্ছে, কারণে। এবার বাসায় হচ্ছে। এসি লাগাবেন, তাহলে ভালো শোনা যাবে। আচ্ছা, দেখেন, আপনার অন্যায়ভাবে লাভ, অন্যায়ভাবে ক্ষতি, রংফুল লস, রংফুল গেইন। আচ্ছা, এই বন্যায় বা এই রাসেল ভাইপারে আপনাকে যদি কামড় দেয়, আপনি যদি ক্ষতিগ্রস্ত হন, আপনি কি কাউকে গালিগালাজ করতেছেন? কারণ নামে মামলা করতেছেন? না, কারণ এটা প্রাকৃতিক ঘটনা। বন্যায় যখন আপনার ঘর নষ্ট হয়ে যায়, তখন আপনি কারো নামে কি মামলা করেন? করেন না। কিন্তু আমি যদি আপনার ঘর ধাক্কা দিয়ে ফেলে দেই, তখন কিন্তু আপনি আমার নামে মামলা করতেছেন। আমার হাত ঘড়িটা আপনি যদি নিয়ে যান, বা আপনি যদি টেবিল থেকে ফেলে দেন, তাহলে কি হবে বলেন তো? তাহলে আমার আপনি ক্ষতি করলেন। বা আমার হাত ঘড়িটা যদি আপনি নিয়ে যান, তাহলে আমার আপনি ক্ষতিটা করলেন। যে ক্ষতি করার অধিকার আপনার নাই, একই সাথে আপনার কি হলো? লাভ হলো। আপনার কি এখানে যে লাভটা হয়েছে সেটা কি স্বাভাবিক প্রক্রিয়া হয়েছে? আপনি কি বিজনেস করেছেন? কোনো কষ্ট করেছেন? না। তাহলে যখন কারো ক্ষতি হয়, যিনি ক্ষতি করেন তার লাভ হয়। এই যে লাভটা যে হলো, এই লাভের নাম কি? রংফুল গেইন, অন্যায়ভাবে লাভ বা অবৈধভাবে লাভ। আর যার ক্ষতি হলো, তার অবৈধ ক্ষতি হলো বা অন্যায়ভাবে ক্ষতি হলো। জাস্ট এতটুকু, যে অবৈধ ক্ষতি আর অবৈধ লাভ কত ধারায় রয়েছে। কত ধারায় রয়েছে? ধারা 23। এবার আমাদের মূল পড়া, ধারা 34 থেকে 38, রিটার্নের জন্য ইম্পর্টেন্ট। যেটা রিটার্নের জন্য গুরুত্বপূর্ণ, সেটা প্রিলি পরীক্ষার জন্য ফরজ। দেখেন, একটা অপরাধ ঘটার পিছনে প্রথমত একটা মানুষের, এটাকে ল্যাটিন টার্মে বলে মেন্স রিয়া বলে বা মেন্সরি বলে। এটাকে আমরা ইংলিশে বলি, ব্রিটিশ ইংলিশে বলি
গিলটি মাইন্ড। এই গিলটি মাইন্ডের বাংলা হচ্ছে, বা মেনস্ট্রির বাংলা হচ্ছে দোষী মন, যার মন অপরাধমূলক, দোষী মন। এবং মনে করেন যে আমার দোষী মন রয়েছে, অপরাধ করার মন রয়েছে, বাট আমার অপরাধ ঘটানোর ইন্টেনশন নাই। ইন্টেনশনের বাংলা হচ্ছে অভিপ্রায়, ইচ্ছা। তার মানে দোষী মন নিয়ে ইচ্ছা। কিসের ইচ্ছা? কোন একটা অফেন্স করার, অপরাধ করার। এটা যখন আমরা একাধিক ব্যক্তি করব, তখন সেখানে কমন শব্দটা চলে আসে। কি চলে আসে? কমন শব্দটা চলে আসে। কমনের বাংলা হচ্ছে সাধারণ বা অভিন্ন। অভিন্ন, ভিন্ন নয়। অভিন্ন, ভিন্ন নয়। এইবার আসেন ধারা 34-এর মূল বক্তব্য কি। ধারা 34-এ শুধু একটা সেন্টেন্স বলছে। সবাই সেন্টেন্সটা 1 মিনিটে মনে মনে পড়েন, না সরি 10 সেকেন্ডে মনে মনে পড়েন। ধারা 34 একটা সেন্টেন্স আছে, মানে ধারা, সে ধারাটা আপনি পড়েন, 10 সেকেন্ডে পড়েন। সেখানে কি বলা আছে? সেখানে বলা আছে দুই বা ততোধিক ব্যক্তি। কি বলা আছে? দুই বা ততোধিক ব্যক্তি একই উদ্দেশ্য নিয়ে বা অভিপ্রায় নিয়ে যদি কোনো অপরাধ সংঘটন করে, তখন প্রত্যেকে সমানভাবে দায়ী হবে। এই কথা বলছে না? আমাদের এখানকার আগামীর উপজেলা চেয়ারম্যান, যিনি উপজেলা ইলেকশন করেছেন, বিজয় দে দাদা আছেন টাঙ্গাইলের, তিনি ফেল করেছেন মানে কি? তিনি ফেল করেছেন মানে হচ্ছে একই সাথে তার পক্ষে যারা নৌকায় কাজ করেছে বা তিনি যেই দল করেন, একই সাথে সবাই ফেল করেছে। তার মানে ব্যক্তি বিজয় দে মানে ব্যক্তি বিজয় দে না, ব্যক্তি বিজয় দে মানে হচ্ছে আরো 5,000 মানুষ যাদের একটা উদ্দেশ্য ছিল তাকে চেয়ারম্যান বানানো। তাহলে সবার উদ্দেশ্য, সবার একটা ইচ্ছা ছিল, অভিপ্রায় ছিল। এই সবার অভিপ্রায়টাকে বলা হয়েছে কমন ইন্টেনশন। কি বলা হয়েছে? কমন ইন্টেনশন। আমরা ভিডিওতে যে 5জন ব্যক্তি আছি, এই 5জন ব্যক্তির সাধারণ অভিপ্রায় হলো কোনো একটা মানুষকে হত্যা করা। তাহলে প্রথমত আমরা কি করলাম? পরিকল্পনা করলাম। কি নিয়ে পরিকল্পনা করলাম? আমাদের যে গিলটি মাইন্ড রয়েছে, সে গিলটি মাইন্ড নিয়ে আমরা পরিকল্পনা করলাম। পরিকল্পনা করলেই শুধু হবে না। পরিকল্পনা করলেই শুধু হবে না, বাস্তবে অপরাধটি সংঘটিত হতে হবে। মেয়েটাকে ভালোবাসলেই শুধু হবে না, বাস্তবে বিয়ে না করা পর্যন্ত
আপনি কাউকে কি ওয়াইফ বলতে পারবেন? পারবেন না। ঠিক তেমনি ভাবে দুই বা ততোধিক ব্যক্তি যখন সাধারণ অভিপ্রায় নিয়ে অপরাধমূলক অভিপ্রায়ে অপরাধমূলক মন নিয়ে কোনো একটা অপরাধ সংঘটন করে, তখন প্রত্যেককে সেই অপরাধের জন্য সমান অপরাধে অপরাধী করা যাবে। তাহলে এই যে আমরা পাঁচজন ব্যক্তি মিস্টার এক্স কে হত্যা করার পরিকল্পনা করলাম, আমরা পাঁচজন ব্যক্তি যদি অপরাধটা সংঘটিত করি বা মিস্টার এক্স কে হত্যা করি, তাহলে কি হবে বলেন তো? তাহলে হচ্ছে আমরা প্রত্যেকে সমানভাবে দায়ী হয়ে যাব। এটাকে বলছে কমন ইন্টেনশন প্রিন্সিপাল বা সাধারণ অভিপ্রায় নীতি, ধারা 34। ধারা 34-এর সাথে মিল করে পড়তে হবে 107। ধারা 34-এর সাথে মিল করে পড়তে হবে 120 ক। ধারা 34-এর সাথে মিল করে পড়তে হবে 149। 34+120 ক, 34+107, 34+149। আচ্ছা দেখেন, তারা 34-এর মূল বক্তব্য এটা: প্রত্যেকের গিলটি মাইন্ড থাকতে হবে, প্রত্যেকে অপরাধ সংগঠনের পরিকল্পনা করবে, প্রত্যেকে অপরাধটি সংঘটিত করবে, তাহলেই এই প্রত্যেককে সমানভাবে দায়ী করা যাবে। একটু আগে আমরা পাঁচজন ব্যক্তি পরিকল্পনা করেছিলাম মিস্টার এক্স কে হত্যা করেছিলাম না? এই পাঁচজন ব্যক্তির মধ্যে একজন তার বউকে নিয়ে হানিমুনে চলে গেল সিঙ্গাপুরে। তাহলে আমার প্ল্যানে, পরিকল্পনায় কিন্তু পাঁচজন ব্যক্তি আমরা ছিলাম না বলেন? যে ব্যক্তি সিঙ্গাপুরে চলে গিয়েছে তিনিও কিন্তু পরিকল্পনায় ছিল, রাইট? ছিল কিনা? ছিল। এখন ব্যাপার যেটা হলো, আমরা চারজনে মিলে মিস্টার এক্স কে মেরে ফেললাম। আমরা চারজনে মিলে কি করলাম? মিস্টার এক্স কে মেরে ফেললাম। প্রশ্ন হচ্ছে, তাহলে পঞ্চম ব্যক্তি যিনি সিঙ্গাপুরে আছেন তাকে দায়ী করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই তাকে দায়ী করা যাবে। কারণ অপরাধ সম্পর্কে তার নলেজ ছিল, অপরাধ সম্পর্কে তার ধারণা ছিল, অপরাধ অপরাধের পরিকল্পনার সময় তিনি উপস্থিত ছিলেন। ধারা 35। তার মানে প্রত্যেককে অপরাধ সংগঠনে অংশগ্রহণ করার কি প্রয়োজন আছে বলেন? প্রত্যেককে অপরাধ সংগঠনে অংশগ্রহণ করার প্রয়োজন নাই, কিন্তু পরিকল্পনা থাকতে হবে তার, সে অপরাধ সম্পর্কে নলেজ থাকতে হবে যে এরকম একটি অপরাধ সংঘটিত হবে। তার মানে হচ্ছে প্রত্যেক অপরাধীকে অপরাধ সংগঠনে অংশগ্রহণ করা বাধ্যতামূলক নয়। কোনো এক অপরাধীর বা একাধিক অপরাধীর সেই অপরাধ সম্পর্কে যদি নলেজ থাকে বা জ্ঞান থাকে, তাহলে তিনি অপরাধী হয়ে যাবেন। ধারা 37। ধারা 37-এ চলে আসেন। দেখেন, আমরা পাঁচজন ব্যক্তি চিন্তা করলাম মিস্টার এক্স কে মারবো। তো একজন হচ্ছে ওই মিস্টার এক্স এর পা ধরে রাখছে, আরেকজন হচ্ছে চুল ধরে রাখছে, আরেকজন হচ্ছে গরম পানি খাওয়াইছে, আরেকজন হচ্ছে ইচ্ছা মতো পিটাইছে, আরেকজন হচ্ছে গলা
গলায় চাপ দিচ্ছে। তাহলে পাঁচজন পাঁচজনকে কি করছে ভাই? সহযোগিতা করছে। এটাকে বলে মিউচুয়াল কোঅপারেশন। কি বলে? মিউচুয়াল কোঅপারেশন। এই মিউচুয়াল কোঅপারেশনের মাধ্যমে হত্যাকাণ্ডটা ঘটলো ঘটলো না বলেন? পারস্পরিক সহযোগিতার মাধ্যমে। এই পারস্পরিক সহযোগিতা বা পারস্পরিক অংশগ্রহণের মাধ্যমে দেখেন এই পাঁচজন ব্যক্তির কিন্তু নলেজ ছিল, পাঁচজন ব্যক্তির কিন্তু প্ল্যান ছিল যে মিস্টার এক্স কে মারবে। তার মানে তার মানে যে ব্যক্তিটা ওই মৃত ব্যক্তির চুল ধরেও টান দিছে সে ব্যক্তিটাও জানতো তাকে আমরা মারতে যাচ্ছি, রাইট? তাদের কি ছিল? তাদের নলেজ ছিল তাদেরকে মারার। এভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যদি কোনো অপরাধ সংঘটিত হয় তখন প্রত্যেকে দায়ী হবে, দায়বদ্ধ হবে। ধারা হচ্ছে 37। এখানে দুইটা সুন্দর উদাহরণ আছে, লিখিত পরীক্ষা আসার সম্ভাবনা আছে। ধারা 38। কিছু লোক আছে না এক লাইন বেশি বুঝে, ধারা 38-এ সেটাই ঘটছে। এই পাঁচজন ব্যক্তি, আমরা পাঁচজন ব্যক্তি মিস্টার এক্স কে মারবো, মারতে গেলাম, সেই বাসায় ঢুকলাম, ঢুকে দেখলাম সেই বাসায় সুন্দর একটি মেয়ে আছে। আমাদের মধ্যে কোনো একজন সে সুন্দরী মেয়েটিকে ধর্ষণ করলো। আচ্ছা ভাই, ধর্ষণ কি আমাদের কোনো পরিকল্পনায় ছিল? যিনি ধর্ষণ করেছেন তাকে কি আমরা বলেছি ধর্ষণ করতে? না। তার মানে দেখেন, আমরা, খেয়াল করবেন, আমরা প্রত্যেকে গেছি সাধারণ অভিপ্রায় বাস্তবায়ন করতে, নাকি ভাই? এই ভাই, আমাদের সাধারণ অভিপ্রায় কি? আমাদের সাধারণ অভিপ্রায় হলো কি? আমাদের সাধারণ মারতে অভিপ্রায় গেছি। হলো মিস্টার এক্স কে মারতে যাওয়া। গেছি, মারতে গেছি। তার মানে আমরা সাধারণ অভিপ্রায় বাস্তবায়ন করতে গেছি। সাধারণ অভিপ্রায় বাস্তবায়ন কালে, এ হত্যাকাণ্ড ঘটাকালে যদি কোনো ব্যক্তি বা একাধিক ব্যক্তি ভিন্ন কোন অপরাধ সৃষ্টি করে, এখানে ওই যে অনেকজন ব্যক্তি ভিন্ন অপরাধ সৃষ্টি করছে না ভাই? ধর্ষণ নামক ভিন্ন একটা অপরাধ সৃষ্টি করছে না? যিনি ভিন্ন অপরাধ সৃষ্টি করবেন তিনি ভিন্ন অপরাধের জন্য এককভাবে দায়ী হবেন। মনে করেন আমাদের মধ্যে মিস্টার এ ছিল, তাহলে মিস্টার এ একই সাথে হত্যাকাণ্ডের জন্য দায়ী হবেন, একই সাথে ধর্ষণের জন্য দায়ী হবেন। আর আমরা যারা বাকি চারজন ছিলাম তারা শুধু হত্যাকাণ্ডের জন্য দায়ী হব। তার মানে কি দাঁড়ালো? সাধারণ অভিপ্রায় বাস্তবায়নকালে যদি ভিন্ন কোনো অপরাধ সৃষ্টি হয় তাহলে যে বা যারা ভিন্ন অপরাধ সৃষ্টি করবে তারা সেই অপরাধের জন্য এককভাবে দায়বদ্ধ হবে। সেটা কিন্তু টিম ওয়ার্কের মধ্যে আসবে না। টিম ওয়ার্কের মধ্যে আসবে বলেন? সেটা জয়েন্ট লায়াবিলিটির মধ্যে আসবে না। তার মানে দেখেন, তার মানে দেখেন, আমরা ধারা 34-কে বলতেছি কমন ইন্টেনশন প্রিন্সিপাল, ধারা 34-কে বলতেছি জয়েন্ট লায়াবিলিটি, যৌথ দায় নীতি। জয়েন্ট লায়াবিলিটি প্রিন্সিপাল, যৌথ দায় নীতি মানে কি? আমরা একত্রে লায়াবল হবো, একত্রে দায়বদ্ধ হব। বাট ধারা 38 বলতেছে যৌথ দায় নীতিতে একক দায় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রয়েছে কিনা? যৌথ দায় নীতিতে, আচ্ছা এগুলো গভীর পড়া, এগুলো রিটেনের সময় পড়বো আমরা। তাহলে দেখেন, তারপরে সাধারণ অভিপ্রায় যখন আমরা বাস্তবায়ন করতে গেলাম তখন যিনি ভিন্ন অপরাধ সৃষ্টি করবেন তিনি কিন্তু ভিন্ন অপরাধ সৃষ্টিকারী ব্যক্তি, তিনি সৃষ্টি করেছেন, তিনি এককভাবে দায়বদ্ধ হয়ে যাচ্ছেন। এটা ধারা 38-এ বলছে। সুন্দর উদাহরণ আছে, পড়ে ফেলতে হবে। ধারা 34 থেকে 38 পর্যন্ত রিটেনে একটা কোশ্চেন আসার সম্ভাবনা 100%-এর মতো। ধারা 52 গুড ফেইথ। গুড ফেইথ বা সরল বিশ্বাসের সংজ্ঞা কত ধারাতে আছে?
এই ভাই কততে আছে? ধারা 52-তে আছে, শেষ। তাহলে 1 থেকে ধারা 52 পর্যন্ত শেষ। আমরা আগামী ক্লাসে ধারা 53 থেকে 74 পর্যন্ত পড়ার চেষ্টা করব। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে